990 রান, 49টা ছয়, একদিনে আইপিএল ম্যাচে, দুটো আইপিএল ম্যাচে। ভাবতে পারিস? তুই আমাকে একটা কথা বল, এটা কি আইপিএল ক্রিকেট ম্যাচ চলছে নাকি আমরা সেই ক্রিকেট 07 ভিডিও গেম খেলতাম? ভিডিও গেম চলছে। তুই আমাকে বল, এটা কখনো সম্ভব হয়? আইপিএল এর ইতিহাসে মনে হয় এরকম কোনোদিন হয়নি যে দুটো ম্যাচেই এরকম রান চেজ হয়েছে। এমনকি আইপিএল এর ইতিহাসে সবথেকে বেশি, সবথেকে বড় রান 265 রান চেস করে কিন্তু পাঞ্জাব কিংস হারিয়ে দিল দিল্লি ক্যাপিটালসকে। মানে রেকর্ডের বন্যা বয়ে গেছে ম্যাচের মধ্যে। শুধু পাঞ্জাব না, এখানে হায়দ্রাবাদের কথাও বলতে হবে। হায়দ্রাবাদ কিন্তু 229 রান চেস করে এখানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল। হায়দ্রাবাদ কিন্তু নিজেকে এই বছর প্রমাণ করছে যে এই রকম বোলিং সেটআপ নিয়েও কিন্তু আইপিএল ম্যাচ জেতা যায়। 8টার মধ্যে 5টা ম্যাচ অলরেডি জিতে বসে গেছে, পয়েন্টস টেবিলে 3 নম্বরে। আর পাঞ্জাবের কথা বলবোই না, আমি মনে হচ্ছে না একটু এবার আনন্যাচারাল খেলছে। আমি তো ভাই চোখ আর কানকে বিশ্বাস করতে পারছি না। এখনো অবধি 7টা ম্যাচ খেলে ফেলেছে। একটা যদি রেন এফেক্টেড ম্যাচ ছিল, যদিও বা 7টা ম্যাচ খেলে ফেলেছে, তার মধ্যে এখনো অবধি আনবিটেন পাঞ্জাব। রেকর্ডের পর রেকর্ড। 262 রান চেস ছিল, সেটাও পাঞ্জাবের ছিল। 264 রান চেস, 265 রান চেস করলো, সেটাও কিন্তু পাঞ্জাবের। আর আমি এটা মনে করি, যদি কোনো টিম 265 রান চেস করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে ভাই পাঞ্জাব কিংস। তুই যে চিন্তা কর না, 200 মনে হয় রান চেস করতে গিয়ে পাঞ্জাব 11 বার, ঠিক আছে, ওরা চেস করে ফেলেছে 11 বার 200 রান। হ্যাঁ, দুটো ম্যাচ নিয়ে কথা বলবো। তারপরে এটাও বলতে ভুলেই গেছি, কেএল রাহুলের 150 রান, 152 কোনো ইন্ডিয়ান দ্বারা আইপিএল এর ইতিহাসে সব থেকে বেশি রান। ক্রিস গেলের পরেই কিন্তু এখানে কেএল রাহুলের নাম রয়েছে ইন্ডিয়ানদের মধ্যে হাইয়েস্ট রান। বৈভব সূর্যবংশী 36 বলে সেঞ্চুরি। কি খেয়ে আসে ছেলেটা! গত বছর 35 বলে, এই বছর 36 বলে। হ্যাঁ, তালিয়া ভাই, তালিয়া মানে প্রভসিমরন সিং, তারপরে প্রিয়াংশ আরিয়া, অভিষেক শর্মা, ঈশান কিষান। কার নাম নেব আর কার নাম নেব না বলতো ভিডিওটার মধ্যে? মানে বিসিসিআই এর একদম ধামাকাদার কিছু প্লেয়ার উঠতে চলেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। পাঞ্জাব আর দিল্লির ম্যাচ নিয়েও আলোচনা করব, আর হচ্ছে এসআরএইচ আর আরআর এর ম্যাচ নিয়েও আলোচনা করব। আপনারা শেষ অবধি দেখবেন ভিডিওটা। আমাদের যদি চেষ্টা বা অ্যানালাইসিস ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক করুন, শেষ অবধি দেখেই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে আর টাইম স্ট্যাম্পস দিয়ে দেবো, আপনারা কিন্তু ডাইরেক্ট স্কিপ করে আপনাদের যে ইন্টারেস্টিং পার্ট সেটাও কিন্তু আপনারা দেখতে পারেন। সবার প্রথমে পাঞ্জাবের ম্যাচ, রেকর্ড পাঞ্জাবের ম্যাচ নিয়ে আমি কিন্তু এই ম্যাচ মানে আচ্ছা একটা কথা বলতো, ভাবে কত রান করলে যে আমি সেভ? আজকালকার টি20 তে কত রান করলে একটা টিম সেফ জোনে যাওয়া যায়? সেফ আমরা সেম জিনিস গত বছরও কিন্তু কলকাতার ইয়েতে বলেছিলাম, মানে গতবার, যে 262 রান করেও সেফ না, 264 রান করেও সেফ না। তাহলে করবেটা কি বলছিস? আমি তুই একটা জিনিস চিন্তা কর না, এখানে যদি তো দিল্লির ব্যাটিং আর কি করবে? দিল্লির ব্যাটিং না, আমি আরো বলবো দিল্লির বোলিং। দিল্লির বোলাররা বলতো এই বছর কিন্তু কাঁপাচ্ছে, বোলাররাই কাঁপাচ্ছে। ব্যাটিং কিন্তু সেরকম ভাবে চলেনি দিল্লির, বলতে গেলে বোলাররাই চলছে। সে নটরাজন হোক, লুঙ্গিয়াঙ্গিরি হোক, বা হচ্ছে তোর স্পিন বল অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, এরাই কিন্তু খেলছে এই বছর। তো এদের বিরুদ্ধে 265 রান চেস করা, আমি মনে করি এটা ভাই আনন্যাচারাল। রিকি পন্টিং, শ্রেয়াস আয়ার, টেকে বাও দুইবার, একবার হয় ফ্লুক, একবার হয়ে গেছে, দুইবার কি করে একটা টিম। এইবার কটা বললি টোটাল? 7টা ম্যাচের মধ্যে 7টা ম্যাচ, এই ম্যাচের এইবার 5খানা ম্যাচ এরকম গেছে চেস করে। তো এই ম্যাচেও যদি আমরা টসে আসি, দিল্লি সবার পাতা ম্যাচ কাহা হারে, দিল্লি পাঞ্জাবকে চেস করতে দিয়েছে। সেটাই সবার প্রথমে দিল্লি ভুল করেছে এই জিনিসটাই। যাদের ট্র্যাক রেকর্ড আমরা এই বছর এরকম দেখছি, যে যারা চেস করে প্রত্যেকটা চুনকে সব টিমকে হারাচ্ছে, আনবিটেন রয়েছে এখনো অবধি। আমি তো ভাবছিলাম, আমি অলরেডি স্ক্রিপ্টের মধ্যে আমি লিখে রেখেছি যে সারা জীবন কিন্তু কারোর দাবদাবা থাকতে পারে না, যে যার জিত আছে পরপর তার হারও আছে। ভুল প্রমাণ করে দিয়েছে পাঞ্জাব কিংস একদম। মানে এই দুজনের জুটি আমরা আরসিবির জন্য বলেছিলাম যে এই আরসিবি এখন হারানো মুশকিল, পাঞ্জাব তার থেকে এক কাঠি উপরে যাচ্ছে এই বছর। এই বছরও দেখবি পাঞ্জাব কিংস ফাইনাল খেলছে। একটা ম্যাচে কি হবে আমি জানি না, কিন্তু পাঞ্জাব কিংস ফাইনালে উঠবেই। আমরা এটা প্রেডিকশন করেছিলাম প্রথমে। ভাই এটা কথা আছে, ব্লকবাস্টার, এটা তো ভাই অল টাইম ব্লকবাস্টার হয়ে গেছে আজকের ম্যাচ। তো
ম্যাচের উপরে যদি আসি, টসের কথা বললাম, টিমের মধ্যে বলতে গেলে ডিসিতে স্টার্ক আসেনি, যেটা আমরা আশা করছিলাম যে আসবে। তো তারপর হচ্ছে পিবিকে সেম টিম, ওদের টিম চেঞ্জ করার কোনো দরকার নেই ভাই, ওদের কাছে ভুড়ি ভুড়ি অপশন রয়েছে, যাকে খুশি খেলাতে পারে। নেহাল বাদিরাকে হিসেবে খেলিয়েছিল। তো প্রথমে ব্যাটে আসে পাঞ্জাব কিংস, সেটা আমরা সবাই জানি। পাঞ্জাব কিংস নিয়ে বলবি না, দিল্লি যাদের হিরো টিম তাদের নিয়ে বলবি, দিল্লিকে নিয়ে বলছি, পাঞ্জাবেরটা পরে আসছি। প্রথমে দিল্লিকে নিয়ে বলি। দিল্লিতে দেখ, নিশাঙ্কা কিন্তু ফর্মে নেই, ঠিক আছে, একটা দুটো ম্যাচ খেলেছে। কেএল রাহুল এই বছর যা ফর্মে রয়েছে, তাকে সাপোর্ট দেওয়ার জন্য, তাকে কমপ্লিমেন্ট করার জন্য, যে শুধু সাপোর্ট, নীতিশ রানাকে দেখলাম আমরা আজকে, ঠিক আছে, এই সাপোর্টটুকু কিন্তু নিশাঙ্কা দিতে পারছে না। না, আমরা তো এর আগের ভিডিওতে বলেছিলাম যদি এখানে মিচেল স্টার্ক ঢুকতো তাহলে নিশাঙ্কা বসে পৃথ্বী শ অভিষেক পোরেল পরের ম্যাচে আমার মনে হচ্ছে মিচেল স্টার্ক ঢুকবে বা হচ্ছে অভিষেক পোরেলের মধ্যে কিন্তু পরের ম্যাচে কেউ না কেউ ওপেনিং করছে, নিশাঙ্কা কিন্তু বসছে। তো কেএল রাহুলের উপরে যদি আসি, নাম তো শোনাই হোগা, রাহুল নাম তো শোনা হোগা। এখন আর সেই গুড ওল্ড কেএল রাহুলকে কিন্তু আমরা দেখতে পেলাম, যে 2014, 15, 16, 17 পাঞ্জাবের হয়ে যে ধুলিস্যাৎ করে দিয়েছিল সামনে টিমদেরকে, সেই কেএল রাহুলকে কিন্তু আমরা দেখতে পেলাম আজকের ম্যাচের মধ্যে। 46 বল সেঞ্চুরি, দিল্লির হয়ে সব থেকে লোয়েস্ট বলে সেঞ্চুরি, এটা সব থেকে ফাস্টেস্ট সেঞ্চুরি যেটা বলা হয় আর কি। 46 বলে কোনো প্লেয়ার আর কি, ক্লিন ব্যাটিং। তুই একটা শট এরম দেখে বলতে পারবি না যে, তবে একটা জিনিস কি, এই ম্যাচ বলুন বা হচ্ছে পরের ম্যাচ বলুন, দুটো ম্যাচের মধ্যেই কিন্তু একটা জিনিস সব থেকে কমন ফ্যাক্টর ছিল, সেটা হচ্ছে ফিল্ডিং মিস, ফিল্ডিং আর হচ্ছে ক্যাচ মিস, তো ম্যাচ মিস। কতগুলো এক্সাম্পল দেবো বল? বৈভব সূর্যবংশী 35-এ ক্যাচ মিস, সেঞ্চুরি মেরে বেরিয়েছে 36 বলে। কেএল রাহুল 12 রানে ক্যাচ মিস করেছে, সেই প্লেয়ারটা কত রান করে বেরিয়েছে? 152 রান করে। তবে ক্যাচ ভাইটাল, ঠিক আছে, আবারও প্রমাণিত। হ্যাঁ, তো দিল্লির ব্যাটিং এর উপরে আসে, কেএল রাহুলের উপর। কেএল রাহুলকে নিয়ে কিছু বলা এখানে আমার মনে হয় দরকার, কারণ হচ্ছে ওকে কিন্তু পুরোপুরি টি-20 স্কোয়াড থেকে এখন আর দেখেই না, ঠিক আছে, টি-20 স্কোয়াড থেকে ওই রেস থেকে অনেক দূরে এখন কেএল রাহুল যা। কিন্তু ও যে ক্লিন হিটিং এর মাধ্যমে, যে কনসিস্টেন্সির মাধ্যমে খেলে আসছে এই বছর, বিশেষ করে আমরা এর আগে যতবার দেখেছি কেএল রাহুলের কিন্তু স্ট্রাইক রেট ছিল 136, 140, 100, হাইয়েস্ট 140-এর উপরেই থাকতো। কিন্তু এই বছর কিন্তু কেএল রাহুল 171, 72, 73 এরকম স্ট্রাইক রেট। যত অভিজ্ঞতা প্লেয়ার আছে না, এরা কিন্তু নিজের স্ট্রাইক রেট বল, নিজের পারফরম্যান্স বল, এরা কিন্তু ভাই চেঞ্জ করবে। আর এক্সাম্পল হচ্ছে অবশ্যই তো কেএল রাহুল এই সিজনে অলরেডি একটা 92 রান বানিয়ে ফেলেছে, একটা হচ্ছে হাই স্ট্রাইক রেটের সঙ্গে সব, আর একটা 50-এর উপরে মেরেছে। এই ম্যাচে তো 150 পুরো ক্লিন হিটিং এর, একদম কোনো ইয়ে হবে না। তবে আমার মনে হয় আজকে কেএল রাহুল, আগের দিন অভিষেক শর্মার জন্য বলেছিলাম আমরা এই জিনিসটা, কেএল রাহুল কিন্তু আজকে ক্রিস গেলের রেকর্ড ভাঙতে পারতো। সেম জায়গাতে ছিল 16-17 নম্বর ওভারে, ওর সেম রান ছিল 130 রান, ওখান থেকে কিন্তু করেছে 152, কিন্তু আর 25 রানের জন্য কিন্তু চুপ হয়ে গেছে। দুই একটা ওভার লাস্টের দিকে হয়তো 17 না 18 ওভারে গিয়ে 2-1 রান, তো 3 রান। হ্যাঁ, তো কেএল রাহুলের কথা তো বললামই, কেএল রাহুল তো এরকম খেলেছেই। আর যার জন্য খেলতে পেরেছে আমি যেটা মনে করি, সেটা কিন্তু এখানে নীতিশ রানা। হ্যাঁ, নীতিশ রানার ফর্ম কিন্তু খুব দরকার ছিল। দিল্লি ক্যাপিটালস কিন্তু পুরোপুরি বসিয়ে দিয়েছিল মাঝখানে, এইখানটায় এনে ওর পটেনশিয়াল বুঝেছে। আইপিএল এর একদম এক্সপিরিয়েন্স প্লেয়ার না, ওর কাছে ওকে কিছু শেখানোর নেই, ও জানে সবকিছু অলরেডি। কলকাতার হয়ে কত ম্যাচ জিতিয়েছে, এর আগে জিতিয়েছে নীতিশ রানা, ম্যাচ জিতিয়েছে। আমি এটা বলবো 3 নাম্বার হয়ে খেলতে এসেছিল, ফিনিশের সময় রাসেল থাকতো, কিন্তু তার আগে যে মানে বুনিয়াদ যেটাকে বলে, সেটা কিন্তু নীতিশ রানা অনেক ম্যাচে এরকম করে দিয়েছে। অবশ্যই, কারণ লাস্ট যখন রাজস্থান রয়্যালসে খেলছিল তখনও তো কম ম্যাচ ভালো খেলেছে। তো এই ম্যাচটাতেও যা দেখা গেছে, যখন কেএল রাহুল ভালো খেলছিল, বেশি স্ট্রাইক রেটের সঙ্গে, নীতিশ রানা একদম সেকেন্ড ফ্যাটেল খেলছিল, শর্ট রান দিচ্ছে, কেএল রাহুলকে স্ট্রাইকে আনছে। যখন মনে করছে আমার এবার 10-11 ওভারের পর থেকে 10 ওভারে রান ছিল হচ্ছে 101 রান, ঠিক আছে, সেইখান থেকে 15 ওভারে রান হচ্ছে 180, 15 ওভারে কত, 16 ওভারে 213 রান ছিল 16 ওভারে, মানে 6 ওভারে 112 রান করেছে ওরা। তাহলে ভাবতে পারিস নীতিশ রানা ওইখানেই কিন্তু বেশি রোলটা ছিল ওই জায়গাটাই, যে কেএল রাহুল যখন দেখছো যে আমার টিমের রান কিন্তু বেশি করতে হবে, তখন কিন্তু নীতিশ রানা এসে স্ট্রাইক রেট বাড়ানো শুরু করে, এবং 43 বলে 91 রানের একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলে সেইখান থেকে কিন্তু নীতিশ রানা। দুজনের ব্যাটিং নিয়ে কোনো কথা হবে না, আর কত ভালো খেলবে। এইখানেও একটা রেকর্ড আছে, কি রেকর্ড বলতো? কি? হাইয়েস্ট রান পার্টনারশিপ কত ছিল? 229-এর
কোহলি আর ডিভিলিয়ার্সের, এটা মানে second। এটা হচ্ছে 101 বলে কিন্তু 220 রান, মাত্র 9 রানে শর্টেজ হয়ে গেল। সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপ কিন্তু এটা আইপিএল এর ইতিহাসে। তার মানে কি বলতো, আমার মনে হচ্ছে আইপিএল হোক টি20 হোক, হ্যাঁ। ঠিক আছে, কোনো রেকর্ড ভাই স্থায়ী না, না কোনো রেকর্ড ভাঙতে চলেছে আরো যেভাবে শুরু করছে পাঞ্জাব, তারপরে ধর আরো যা টিম আছে এসআরএইচ বল, তোর আরসিবি বল, যা শুরু করেছে তাণ্ডব, ঠিক আছে, আমার মনে হয় খুব শিগগিরই কিস গেল ম্যাককুলাম ভাই তোমরা ভাই রেকর্ডের ইয়ে করো না, রেকর্ড বেশি দিন ঠিক নেই, আছে, বেশি দিন নেই, একদম গত এখানে লিখে বছর দিলাম। ধরে তুই দেখ, গত 2-1 বছর ধরে 250 রান তো মানে হচ্ছে সেটাই তো। এসআরএইচ গত বছরে 3টে মেরে দিয়েছে, কলকাতা আরসিবি সবাই মারছে। 250 তো এইবারে মানে 3টে না 4টে হয়ে গেছে, আরসিবিও মারছে, ঠিক আছে, এই সিজনেই। আর পাঞ্জাবের বোলিং তো আজকে কেমন যে হয়েছিল আমি বলছি, দেখ কে কত রান খেয়েছে। প্রথমে বোলিংয়ের থেকেও আমি বলতে চাচ্ছি ফিল্ডিং নিয়ে, ঠিক আছে, টোটাল 4 মিস গেছে, 4 ইজি হাতের বল। কেএল রাহুলে 12 রানে ছেড়েছে, এটা শশাঙ্ক সিং একটা ছেড়েছে, যেটা সব থেকে বড় ভুল ছিল ওদের, ঠিক আছে, কিন্তু ব্যাটিং জিতিয়ে দিয়েছে সেটা পরের কথা, ওই ফিনিশিং তখন সিচুয়েশন আলাদা ছিল না, সিচুয়েশন পুরো আলাদা ছিল। আর হচ্ছে গতদিন কিন্তু শশাঙ্ক সিং 3টে ক্যাচ মিস করেছিল, তারপরে এসে এই ম্যাচেও কিন্তু ক্যাচ মিস, এটা কিন্তু দেখতে হবে। আর বোলিং এর উপরে দেখ, আমি বলছি চাহাল একমাত্র ঠিকঠাক বল করেছে, যে হচ্ছে একটা উইকেট পেয়েছে, মোটামুটি চাহাল ও নিজের দায়িত্ব পালন করে দেয়, ঠিক আছে, এই রান অনুযায়ী চাহাল ভাই ব্যাপক বল করেছে। আর বাদবাকিদের যদি বলি, বাটলেট 1 ওভারে 28 খেয়েছে, 4 ওভারে 69 রান দিয়ে গেছে বাটলেট। আর্শদীপ সিং 1 ওভারে 20, আর্শদীপের মতো বোলার, ওয়ার্ল্ড কাপ 2বার উইনিং বোলার, 1 ওভারে 20। তারপরে বিজয় কুমার বেশাক প্রথম ওভারে 15, সেকেন্ড ওভারে 24, ঠিক আছে, চুনকে নিয়েছে সবাইকে আজকে কেএল রাহুল আর নীতিশ রানা ধুয়ে দিয়েছে। তো যা রান করেছিল এখানে, সেটা কিন্তু চেস করা সম্ভব না, ঠিক আছে, সম্ভব তো অবশ্যই, কিন্তু মানে ওদের অনুযায়ী নর্মাল ডে এটা সম্ভব। দেখ ওরা কিন্তু এই টার্গেট নিয়ে কেএল রাহুল বল বা আমি দিল্লি ক্যাপিটালের কথা বলছি, ওরা কিন্তু এই টার্গেট কখনোই মানে ভাবতে পারেনি যে এই টার্গেট দিয়ে ছেড়ে দিয়ে যাবে, আনটিল অর আনলেস সামনে কে থাকবে, প্রাপ সিমরন আর হচ্ছে প্রিয়ান চারিয়া। পাওয়ার প্লেতে এসে ওদের মনে কর ওরা ব্যাটে নামছে, পাঞ্জাব কিংস ব্যাটে নামছে, ওদের মোটিভেশন কি হতে পারে, ওরা যে পেপ টকটা দেবে সবার প্রথমে নামার আগে, কি হতে পারে ওখানে, পাওয়ার প্লে যেত। আমরা 250 করেছি এই সিজনে, 250 করেছি, কত রান আর বেশি, 15 রান বেশি, কেন পারবে না? সেই জিনিসটাই কিন্তু এখানে একটা পজিটিভ টিমের, এটাই হচ্ছে প্রমাণ, হাই লেভেল কনফিডেন্স প্রমাণ এটাই যে আসো পাওয়ার প্লে যেত। কত রান পাওয়ার প্লেতে? 116 রান। প্রাপ সিমরান 18 বলে 50, প্রিয়ান চারিয়া 200 স্ট্রাইক রেট। প্রাপ সিমরান আজকে যা খেলে গেছে 26 বলে 76 রান, ঠিক আছে। তো মুকেশকে 1 ওভারে 6টা 4 মেরেছে, সেই আমরা লাস্ট শিবম মবিকে মারতে দেখেছিলাম, শিবম মবিকে পৃথ্বী শ মেরেছিল, তারপরে 2021-এ, তারপরে এই 2026-এ এসে দেখতে পারলাম যে ওরা 1 ওভারে 6টা 4 হলো কিন্তু, ঠিক আছে। আর ওদিকে আমি একটা টাইমে দেখছিলাম যে 3 বলে 25 রান ছিল, 3 বলে লাস্ট 3 বলে, মানে আগের ওভারে একটা 6, পরের ওভারে 9 বলে 6, আর তারপরে 2 বলে 2টো 6। ওরা পাওয়ার প্লেতেই জিতে গেছে, পরিষ্কার কথা। পাঞ্জাব যে 10 ওভারে 6 ওভারে হোক 10 ওভারে হোক 30-40 রান আগিয়ে আছে, লাস্ট 10 ওভারে তো 100 রানও বাকি ছিল না ওদের। তাহলে সেই সময়টা যখন শ্রেয়াস আইয়ার এসে ম্যাচটাকে ধরলো, সেই জায়গাটাই কিন্তু ক্রুশাল টাইম ছিল আমি মনে করি। শ্রেয়াস আইয়ার ওরা দুজন আউট হওয়ার পরে কিন্তু পাঞ্জাব ওখানে আরামসে পুরো ধুলিসাৎ হয়ে যেতে পারতো ওখান থেকে, যে ওটাই তো বললাম যে ওরা হাই লেভেলের কনফিডেন্স নিয়ে মাঠে নেমেছে। শ্রেয়াস আইয়ার যখন খেলে, শ্রেয়াস আইয়ারের কিন্তু কত রান করেছে শ্রেয়াস আইয়ার, তোর 36 বলে 71, ঠিক আছে। 36 বলে 71টা যে করেছে, এর আগে যে কটা পরপর 3টে ম্যাচে হাফ সেঞ্চুরি, 4টে ম্যাচে হাফ সেঞ্চুরি মারলো, পরপর না সরি 3টের আগে মেরেছিল, মিডিলে একটা 5 রান ছিল, আর এইটাতে হচ্ছে তোর 71। একটা জিনিস ভাব, শ্রেয়াস আইয়ার যখন নামে, ও কিন্তু প্রাপ সিমরান আর হচ্ছে মতো প্রিয়ান চারিয়ার মতো কিন্তু পাওয়ার প্লেতে 2টো প্লেয়ার বাইরে এরকম পায় না, কিন্তু কোনো ম্যাচে পায় না। 4 নম্বরে নামে, কুপার কনলি 3 নম্বরে, ও সেই সময়টায় নেমে স্পিনকে ট্যাকেল করে পেসের বিরুদ্ধে নিজের খেলা শুধরে এসে কিন্তু এই ইনিংসগুলো খেলছে শ্রেয়াস। এটাই তো বললাম, ওর যে নিজের দায়িত্ব নিয়ে ইন্ডিয়ান টিমে
এইখানটায় আমি দেখতে পাচ্ছি শ্রেয়াস আয়ারকে নেক্সট কিছুদিনের মধ্যে ইন্ডিয়ান টিমে ঢুকছে শ্রেয়াস আয়ার। মানে বিশেষ করে টি-20-তে যে টেম্পারমেন্ট দেখাচ্ছে ক্যাপ্টেন্সি বল বা হচ্ছে বিশেষ করে ব্যাটিং এ যে টেম্পারমেন্ট দেখাচ্ছে, কি আজকে ক্যাপ্টেন না হোক, আজ তুই ক্যাপ্টেনের কথা চিন্তা কর না, ক্যাপ্টেনকে কোনো প্যানিক করেনি না। যে মানে একটা যে আছে না যে বলারের উপরে যখন কোনো যে একটা রাগ ক্ষোভ একটা জিনিস করে আসে কিছু না, হ্যাঁ। তার উপরে তার কনফিডেন্সটা অন্যরকম। এটাই তো বললাম, 62 অলরেডি চেস করে এসছে, ও জানে যে আমার কাছে এটা হয়তো এসপার নালে ওসপার, হয় 100 রানের মধ্যে আউট হয়ে যাবো আর নালে পুরো রান চেস করে। আমি একটা বড় কথা বলি, এই পাঞ্জাবের বদলে যদি যে কোনো টিম হতো 10 বারই হারতো। এটা ঠিক কথা, ঠিক আছে, কেননা ওরা যেহেতু 263 100 বারে 100 বারই হারতো, যেহেতু 263 চেস করেছে ওর 62 না 63 আগের বছর, 63 যখন চেস করেছে, ওদের মধ্যে যদি এটা বললি যে ওদের মধ্যে কিন্তু হাই লেভেলের কনফিডেন্স, জানে আমরা ইস্পার না ওসপার। এইবার তুই এটা চিন্তা কর, তার মানে কি 250 রানও সেভ না, যে কোনো রান যদি দেয় পাঞ্জাব কিংকে করতে দিতে, এই বছরই আরো দেখতে পারবো। আমি বলে দিচ্ছি শোন, কি হচ্ছে 250 রান হচ্ছে, 250 রান চেজ হচ্ছে এই বছরই। হাফ স্টেজে পুরোপুরি আইপিএল আছে, এখনো প্রত্যেকটা টিমের 7টা করে ম্যাচ বাকি আছে। এই বছর আরো 250 রান দেখতে পারবো, আমি এটা বলতে পারি। সত্যি খারাপ লাগছে শুধু বলারদের জন্য, হ্যাঁ, বলারদের হাতে বল দিচ্ছে যে যা গিয়ে বল কর। বিশেষ করে এই দিল্লির মাঠে আর হচ্ছে আজকে যে আর রাজস্থান রয়্যালসের মাঠে দেখলাম আজকে সবাইমান সিং এ জয়পুরে কিচ্ছু নেই বোলারদের জন্য। মানে এই যে বললাম তো হাতে বল দিচ্ছে, যা গিয়ে বল কর। তবে দিল্লির জন্য একটা বড় কনসার্ন হয়ে এসেছে, সেটা হচ্ছে লুঙ্গি এঙ্গিরির চোট। লুঙ্গি এঙ্গিরি কিন্তু একটা ক্যাচ ধরতে গিয়ে ভালো মাথায় কনকাশন চোট লেগেছে, সেখান থেকে সোজা অ্যাম্বুলেন্স নিয়ে যেতে হয়েছে। যারা দেখেননি তাদের জন্য গুরুতর চোট লেগেছে। তবে একটা গুড নিউজ আছে যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, চেক আপ করা হয়েছে এবং ওকে ডিসচার্জ করে দেওয়া হবে। এটা একটা গুড নিউজ। খুব শিগগিরই আমরাও দ্রুত কামনা করি যে আবার মাঠে ফিরুক। আর দিল্লির তরফ থেকে বলতে গেলে কুলদীপ যাদবই এসে ওই দুটো ব্রেক থ্রু দিয়েছিল, তো ইয়েকে আউট করে, প্রভ সিমরানকে আউট করে আর কোহলিকে আউট করে, উইকেটই তো পড়েনি, আর বলে লাভই নেই, উইকেটই পড়েনি। এদিকে দুটো আর এদিকে তো 4টে। এইসব চেজে বেশিরভাগই দেখবি লাস্টে গিয়ে যখন আর 30 রান 40 রান বাকি থাকবে, তখন কি 20 রান বাকি থাকবে, তখন গিয়ে দু একটা উইকেট পড়ে। তাও তো কর্নারলি খেলতেই পারেনি। তো এসআরএইচ এটা তো পাঞ্জাব এক নম্বরেই থাকবে আমি আশা করি। ঠিক আছে, এটা থ্রু আউট দ্য টুর্নামেন্ট 1 নম্বরে থাকবে। রেকর্ড এই রেকর্ডটা আমি যেটা বলছি, হয়তো রেকর্ড ভাঙবে 264 কেন 300 ও ভাঙতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই যে লাগাতার 7খানা জিত না, 7খানা একখানা ড্র হয়েছে, 6খানায় ধরলাম, এই রেকর্ডটা কিন্তু ভাই টাফ রেকর্ড। ঠিক আছে, 2026-এ যে এই রেকর্ড আমরা দেখতে পাবো এটা আশা করি। প্রত্যেকটা টিমই ভালো, আইপিএল সেটাই তো বললাম। ঠিক আছে, সেটাই তো 10টার মধ্যে 7টা টিমই কিন্তু ভালো টিম। ঠিক আছে, দু একটা এরা প্রতি বছরই হয়। তাহলে এই জায়গাতে যে নিজেকে সাস্টেইন করা এইভাবে 1 নম্বরে, এটা কিন্তু বড় ব্যাপার। এইটা এই পাঞ্জাবের ম্যাচ নিয়ে হলো। এবার এসআরএইচ এর ম্যাচের উপরে আসি। 229, যাকে কিন্তু কেউ গণায় ধরেনি যে এত কমা টিম কি করে এই জায়গাতে পৌঁছাতে পারে। সেটাই তো, বোলিং এ কিচ্ছু নেই বোলিং এ। সেইখান থেকে ঈশান কিষানের আমি এখানে ক্রেডিট দিতে যাব। 229 আর এই ম্যাচের মধ্যেও ঈশান কিষানের ফুল ক্রেডিট রয়েছে। ঈশান কিষান কত এই ম্যাচেও হাইয়েস্ট রান কত 74 রান করে বেরিয়ে গেছে, একা ম্যাচ জিতিয়ে দিয়ে বেরিয়ে গেল। কনফিডেন্সটা তো ঈশান কিষানই দিয়েছে। তো এই ম্যাচের মধ্যে যদি আমি মনে করে থাকি যে একটা মোমেন্ট ছিল যেখানে এসআরএইচ কিন্তু পরিষ্কার হেরে যেত ওইখানটায়, আমি মনে করি সেটা টসের উপরে। কারণ প্যাট কামিন্স কিন্তু টসে জিতে বোলিং নিয়েছে, যেখানে আমরা হায়দ্রাবাদের স্ট্রং পয়েন্ট জানি ব্যাটিং। ওরা যে কটা ম্যাচ জিতে এসছে তার মধ্যে কিন্তু বেশিরভাগই আগে ব্যাটিং করে বড় স্কোর দাঁড় করিয়ে কিন্তু যেটা আমরা সবসময় বোলিং এর উপরে নিয়েছে। কিন্তু এখানে কিন্তু প্যাট কামিন্স আসার পর প্ট কামিন্স ফেরত চলে এসেছে, আজকে ক্যাপ্টেন্সি দেখিয়ে দিল, এসেই 229 চেজ করে একদম কোনো কথা হবে না। ঠিক আছে, তো প্যাট কামিন্স চলে এসেছে, প্যাট কামিন্স নিয়ে প্রথমে বোলিং নিয়েছে। যতক্ষণ না ফার্স্ট ইনিংস কেটেছে 229 রান কিন্তু খেয়েছে বোলিং নিয়ে। আমার মাথায় পুরোপুরি আমি ভাবছিলাম যে গেল পুরো টসের সবাই তাই, আমরা তো ভাবছিলাম যে 229 রান তাহলে আবার প্রথমেই গেল। কিন্তু ঈশান কিষান, হেনরিক ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, এদের কথা বলতে হবে। তবে যার কথা বলবো সবার প্রথমে রাজস্থান রয়্যালসের ব্যাটিং এর উপরে যদি আমরা আসি, সেটা হচ্ছে বৈভব সূর্যবংশী। মাত্র 15 বছর বয়স, গত বছর 35 বলে সেঞ্চুরি,
এই বছর 36 বলে সেঞ্চুরি। তার মানে কি 37টা কি 37 বলে সেঞ্চুরি কি আপকামিং? হ্যাঁ আপকামিং হতেই পারে হতেই বা পারে। হচ্ছে তো 30 বলে হতে পারে, 30 বলে হতে গেলে পারে। রেকর্ড হ্যাঁ, ভেঙে যেতে হ্যাঁ, পারে। অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী এরাই তো আছে। সেকেন্ড মনে আছে, হ্যাঁ সেকেন্ড এরাই তো আছে না, এই বাদ বাকি আর কে আছে? সেকেন্ডে আছে 37 বলে ইউসুফ পাঠানের আছে। প্রথম ওভারে এসে এরকমও কোনোদিন হয়নি, প্রথম ওভারে এসে একটা ওভারের মধ্যে 4টে 6 প্রফুল হিঞ্জেকে, ঠিক আছে 25 রান 4টে 6 প্রথম ওভারে, এটাও কিন্তু কোনোদিন হয়নি। প্রথম ওভারে 4টে 6 বৈভব সূর্যবংশী করে দেখাচ্ছে। কে আসছে? প্যাট কামিন্স প্রথম বলে 6, বুমরা প্রথম বলে 6, 36 বলে সেঞ্চুরি মেরে বেরিয়ে গেছে। কোনো কথা হবে না। একদিক থেকে এইদিকে খেলছে, পুরো আইপিএল এক তরফ, বৈভব সূর্যবংশী এক তরফ। মানে ভাই প্রত্যেকটা ম্যাচে কিভাবে খেলতে পারে তুই আমাকে বল। সেটাই তো বলছি, ওর একই রিদমে খেলা, একই ভাবে কনফিডেন্সে খেলা। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, ওর যখন ইনিংসে ব্যর্থ হয়, মানে ব্যর্থ হয় বলে দেখা গেল একটা বাজে শট দিয়ে আউট, ও কিন্তু আফসোস করে, এমনকি বলেও যে ইস আমি যদি আরেকটু, হ্যাঁ তাও আফসোস করে। এইটাই তো বড় প্লেয়ারের ভাই। কিন্তু যাবে, ছেলে যাবে। 15 বলে 50, ছেলে যাবে 15 বলে 50, 3বার এরকম করেছে, 3বার। এরকমও কেউ নেই, তাহলে 15 বলে 50 এগুলো তো মনে হচ্ছে জল ভাত ওর কাছে, এরকম মনে হচ্ছে না কোথাও টি20 ওপেনারের স্লট। আমি বলছি কটা ম্যাচ খেলেছে, আগের বছর মনে হয় 7টা ম্যাচ খেলেছে, এই বছর 7টা ম্যাচ খেললো, 8টা ম্যাচ খেললো। 15 ম্যাচে 3টে ম্যাচের মধ্যে 15 বলে হাফ সেঞ্চুরি আর 2টো সেঞ্চুরি, 36 বলে আর 35। আচ্ছা সেটাই তো বলছি, সেটাই তো বলছি। আচ্ছা কোথাও মনে হচ্ছে না যে টি20 স্লট, ঠিক আছে, মনে হচ্ছে না কামড়া কামড়ি মানে মারপিট লেগে যাবে? ওটার উপর ইন্টারেস্টিং টপিক আছে, ম্যাচের কথা বলে নি একটুখানি। জয়সওয়াল আউট হয়ে গেছে, খেলতে পারেনি। ধ্রুব জুরেল আজকে ফর্মে দেখা যাচ্ছিল না, ঠিক আছে, রানে বল খেলছিল, যদিও বৈভব সূর্যবংশীর সঙ্গে পরে গিয়ে এক্সেলারেশন করেছে, ও তোর 51 রান করে গেছে ওখান থেকে। কিন্তু বাদবাকি কিন্তু রাজস্থানের ডোনোভান ফারেরা একটুখানি খেলেছে, সেরকম করেছে, বাদবাকি কিন্তু কেউ করতে পারেনি। ওই একমাত্র ওর জন্যই কিন্তু যেতে পেরেছে। আর রাজস্থানের দিক থেকে যদি কেউ খেলে থাকে সেটা হচ্ছে ভাই জোফরা আর্চার। যদি বোলিংয়ের দিক থেকে হয়ে থাকে এই বছর, সন্দীপ শর্মার কি হয়েছে জানি না, ঠিক আছে, আপডেট নেই কোনো আমাদের কাছে, কিন্তু জোফরা আর্চার কিন্তু যেই পিচের মধ্যে সবাই এইভাবে রান খাচ্ছে, সেই পিচে এসে কিন্তু জোফরা আর্চার প্রত্যেকবার এসে প্রথম ওভারে উইকেট নিয়ে যাচ্ছে। আজকেও প্রথম বলে উইকেটই ধূপ জুড়ে নাহলে 4বার এরকম কেস হয়ে যেত। প্রথম ওভারে উইকেট নিয়ে গেছে ট্রাভিস হেডের। তারপরে হচ্ছে তোর যেই কটা ওভারে আসছে মিডিলে এসে ব্রেক থ্রু দিচ্ছে। জোফরা আর্চার কিন্তু স্ট্যান্ডিং আউট ফর রাজস্থান। জোফরা আর্চার নিয়ে কোনো কথা হবে না। জোফরা আর্চার যেই ফ্লোতে চলছে না, একমাত্র মনে হচ্ছিল 3-4 ওভার আগে ম্যাচ জিততো যদি জোফরা আর্চার না এই স্পেল না করতো আর কি। অভিষেক শর্মা ভালো ফর্মে রয়েছে, অরেঞ্জ ক্যাপে রয়েছে, ঠিক আছে। না অভিষেক শর্মার প্রতি আমি একটুখানি আছি, রাগ আছি। একটা 6 কেন মেরেছে? ও একটা 6 মেরেছে, একটা 6 এটা ভাই ওর স্ট্যাগে পড়ে না, যেটা ভুল হয়ে গেছে, ভুল না, খারাপ লেগেছে। 29 বলে 57 রান মেরে বেরিয়ে গেছে। পাওয়ার প্লে তো মানে বলে লাভই নেই, 90 রানের নিচে গল্প হয় না কোনো এসআরএইচ এর। আমার না আজকে রিঅ্যাকশন অভিষেক শর্মা এই দুজন আজকে রিঅ্যাকশন কেমন যাচ্ছে বলতো? তোর এটা কোনো দেখ, এটা দুটো দিক হতে পারে, ঠিক আছে। এক হচ্ছে টি20 ক্রিকেট দেখে মজা লাগছে, আরেকটা যদি তুই একটু দূর থেকে এসে ভাবিস যে 990 রান একদিনে 4টে ইনিংসে কিভাবে সম্ভব হয় এটা? টি20 ক্রিকেট কি তাহলে এখন এটাই বলতে গেলে বোলারদের কিচ্ছু নেই? এটাই তো বলছি। পাওয়ার প্লেতে 90, 120, 100 মানে কোনো ব্যাপারই না, তাহলে বোলারদের জন্য কিচ্ছু নেই। মাঠ ছোট করে দিচ্ছে দিনের পর দিন, ঠিক আছে। তারপরে পাওয়ার প্লের জন্য দুটো, তাহলে বোলারদের জন্য অন্তত মানে আইপিএল কি এন্টারটেইনমেন্ট প্রিমিয়ার লিগ হয়ে গেছে অলরেডি ভাই। আমি বুঝতে পারছি না এই জিনিসটা, অলরেডি হয়ে গেছে। খেলার মানও কিন্তু কমছে এইভাবে। একটা দিক থেকে যদি দেখতে যাই আমরা, এন্টারটেইনমেন্ট আছে, ঠিক আছে, প্লেয়াররা 49টা 6 হয়, তুই ভাব একটা জন্য হাফ সেঞ্চুরি হয়নি, একটা প্লেয়ারের হাফ সেঞ্চুরি হতে গেলে ফেটে যায়। আর সেখানে ভাই দুটো ম্যাচ মিলিয়ে মানে দুটো ইনিংস, মানে আজকে দুটো যে ম্যাচ ছিল সেখানে বলে 49টা 6, তুই ভাব কোথায় গেছে ভাই। উফ, যাই হোক, তো ম্যাচ যা হয়েছে, ঠিক আছে, এই ভাই মোটামুটি অরেঞ্জ ক্যাপের জন্য একটা ব্যাপক রেস লেগে গেছিল, ঠিক আছে। দেখ কাহিনীটা দেখ, বিরাট কোহলি কালকে অরেঞ্জ ক্যাপ নিল, ঠিক আছে। আজকে একটা ম্যাচের মধ্যে 4 জন বিরাট কোহলিকে পার করে গেছে। প্রথমে কেএল রাহুল পার করলো, ঠিক আছে, তারপরে পার করলো হচ্ছে তোর অভিষেক শর্মা, তারপরে পার করলো হচ্ছে তোর বৈভব সূর্যবংশী, না তারপরে বৈভব সূর্যবংশী, তারপরে অভিষেক শর্মা 1 নম্বরে, তারপরে হেনরিক ক্লাসেনও বিরাট কোহলিকে পার করে 4 নম্বরে চলে গেছে। মানে কি এটা কি একদিনে এত কিছু মিউজিক্যাল ক্যাপ হচ্ছে? এটা তো হয়, কিন্তু এরকম না, একদিনে, তাই বলে 2 দিনের মধ্যে এত কিছু হয়ে গেল অরেঞ্জ ক্যাপ নিয়ে। আজকে দিনটা মানে সানডে ধামাকা হয়, কিন্তু স্যাটারডে ধামাকা যে এরকম হয়ে গেছে ভাই, ভাবার ভাই। তো যাই হোক, ইন্ডিয়ান টিমের এখন টেনশন, আমাদের টেনশন
নেশনে ইন্ডিয়ান সিলেক্টর সেটা বলছিলাম, হ্যাঁ। প্রভসিমরন সিং, আর এদিকে হচ্ছে তো নতুন নাম যুক্ত করে দিচ্ছি আমি একটা কনসিস্টেন্সির জন্য, বিশেষ করে প্রভসিমরন সিং, প্রিয়ান সারিয়া, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, 7টা-8টা প্লেয়ার আছে, কাকে ছেড়ে কাকে নেবে সেটা আমি শুধু দেখতে চাই। মানে আমি শুধু সেটাই ভাবছি ওপেনিং স্লটে চান্স দিয়ে দেবে, ঠিক আছে, তারপরে মেন যে তো টেস্ট প্লেইং নেশনের সামনে গিয়ে কাকে খেলাবে, ওপেনিং স্লটে কি হচ্ছে ওয়ার্ল্ড কাপে কারা খেলবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। সেটাই তো। ঈশান কিষানকে না 3 নম্বরে শিফট করে দিল, হ্যাঁ। ঠিক আছে, তার মধ্যে আরো 6 জন বাকি আছে, 6 জন কিন্তু 3 নম্বরে খেলে না। এটা তো কেএল রাহুল যে সিজন যাচ্ছে ও তো একটা দাবিদারি পেশ করে, দাবিদার তো পেশ করবে, কিন্তু কেএল রাহুলকে আমি যদি মনে করি ফার্স্ট ডাউন কি সেকেন্ড ডাউনে নামানো যাবে, কিন্তু এদের যে 7 জনের নাম বলি, কিন্তু কেএল রাহুলের মুখে দুটো ললিপপ দিয়ে রেখেছে অলরেডি, টেস্ট ক্রিকেটের আর ওডিআই ক্রিকেটের। টি20তে আমার মনে হয় না অত সহজে চান্স পাবে, কিন্তু এই যে নতুন যে উঠতি ট্যালেন্ট গুলো আছে এগুলোকে নিয়ে কিন্তু ইন্ডিয়ান টিমের সিলেক্টরসদের আর কোচদের কিন্তু তবে এটা ভাই এই যে বললাম তো বিসিসিআই প্লাস হচ্ছে ইন্ডিয়ান ক্রিকেটের জন্য একদম স্বর্ণ মানে ইয়ার হতে চলেছে 2026। আর এমনিতেও গৌতম গম্ভীর কিন্তু নীতিশ রানাকে খুব পছন্দ করে, এই না কারণ কলকাতায় থাকতে শ্রেয়াস আয়ার আর নীতিশ রানার মধ্যে চুজ করার যখন কথা আসে, আমি এটা একটা ইনসাইড স্টোরি বলছি, ও কিন্তু নীতিশ রানাকে পছন্দ করেছিল ক্যাপ্টেন্সির জন্য, কিন্তু শ্রেয়াস আয়ার যেই বছর ক্যাপ্টেন্সি 2023-এ 24-এ যেবার জিতলো সেইবার না, শ্রেয়াস আয়ারকে কিন্তু 2024-এ যেবার জিতলো সেটা কলকাতার ম্যানেজমেন্ট কিন্তু শ্রেয়াস আয়ারকে এখানে পুশ করে দিয়ে ক্যাপ্টেন্সি অ্যানাউন্স করে দিয়েছিল সেই বছর, যেটা শোনা যাচ্ছিল গৌতম গম্ভীর নীতিশ রানাকে ক্যাপ্টেন বানাতে চেয়েছিল 2024-এর ওখানে। তবে কলকাতা ভুল করেছো, হ্যাঁ, সরপঞ্চ সাহেবকে কলকাতার খেলাও রয়েছে, ঠিক আছে, আমরা ওটা নিয়ে আলোচনা করব না, কলকাতা নিয়ে কিছু বলতে চাই না এখন, আগে 2-4টে ম্যাচ জিতুক, তারপরে বললে হয়তো পানাতি আরো লেগে যেতে পারে। তো আজকের ভিডিও এইটুকুই রাখছি, এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান আপনারা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে আবার একটা চাঙ্গা ভিডিও নিয়ে, চলো বাই।